গার্ডিয়ান তো ঢুকে পড়ছে ভেতরে। সম্পদ না হলে পরে ঢুকে যাবে, সম্পদ ঢুকে পুরো কেচিয়ে দেবেন। ঠিক আছে ঠিক আছে। আপনি এখানে কাছে ঠিক কাটো দুটো কাটো। হ্যাঁ রেকর্ড চালু।
নাক ডাকার কায়দা কত? যেন কেউ ডাকছে বাঘের ডাক, কেউ ডাকছে ছাগলের ডাক, আবার কেউ ডাকছে কোকিলের ডাক। বলছি দাদারা, ও দাদারা, এখন তো দিনের বেলা, এত বেলাতে ঘুমাতে নেই দাদারা। দাদা প্রথম, ও দাদা প্রথম, যাবো যাবো, করতে ওঠো, করতে ওঠো। না, হলো না। এবার দাদা দ্বিতীয় পালা। দাদা দ্বিতীয়, এতেও হলো না। এবার একটু বর্ষা। এবারে দাদা তৃতীয় পালা। ঝপাং ঝপাং ঝপাং। না, এতেও হলো না। এই আমার নামও কেরামত খা, আমিও দেখে নেব। আমি চাইছি, হে পিছিয়ে পড়া মানুষেরা, তোমরা জেগে ওঠো, তোমরা দেশ জাতি নিজেকে করো। তা না করে কুড়েমি আলসেমি চলবে না, চলতে পারে না। আমিও দেখে নেব কতক্ষণ পেটে কিল মেরে শুয়ে থাকে। কি হলো বাচ্চারা, ঘুম ভেঙেছে? বাবা বা সংবাদ, সংবাদ, আমাদের পুরে ঘরের বাচ্চাগণ জেগে উঠেছে। কি খিদে পেয়েছে, তাই তো? খুব খিদে পেয়েছে। বেশ, আমি বরাবর 2 দিন মঙ্গলখানা থেকে খাবার এনে দেবো, তারপর আমি আসবো। যা করার রাজামশাই করবেন, বুঝেছো? রোজ একই কথা সবাইকে বলো, কিন্তু কাজের কাজ তো হয় না। এই ঘরের থেকে বাইরেই পা ফেলতে চাও না। যাকে আমি তোমাদের খাবারের ব্যবস্থা করি। ও সেই সাথে তোমরা প্রাতঃকৃত দুপুরকৃত সাথে, বুঝলি, কেরামতটা খুব ভালো লোক। মাঝে মধ্যে রমনা থেকে আমাদের জন্য খাবার নিয়ে আসে। শুধু কি খাবারের দেয়, আমাদের ভারত জন্য কত উপদেশ দেয়। হ্যাঁ, এই কথাই তো বলে, কিন্তু আমরা এই কান দিয়ে ঢোকাই আর এই কান দিয়ে বের করে দিই। এই, তোরা দুপুর নৃত্য করতে যাবি না? না
ঠিক আছে ভাই, তাহলে আর চলি। আচ্ছা, হ্যাঁ, কি করা যাবে বলো? ওই শোনো, হ্যাঁ ভাই, আজ সন্ধ্যায় আমাদের বাড়িতে হরিনাম আছে, এসো প্রসাদ খেয়ে যেও, হ্যাঁ? আচ্ছা ভাই, সন্ধ্যায় আসবো। এখন যাই, আমার আগে দেরি হয়ে যাচ্ছে। আসছি ভাই। মুদ্রা আমার কাছে আমি পড়িয়ে দিই। কি রে? বুঝতে পারছিস না? আমার কাছে নিয়ে আমি পড়িয়ে দিই। কি রে? এই, কবুতর ডাকছো তোকে আমি? আমাকে আমি পড়িয়ে দিই। চল বেটা দাঁড়া। যেখানেই থাকি যেমনই থাকি তোর স্মৃতি আমার থাকে মনের কথা বলবো আমি বলতে পারি না জগতে হারিয়ে তোকে নিজের কাছে একদিন আমি মনে পড়বে তোর কথা দেখ, সামনে আমার কাছে আমি পড়িয়ে দিই। পড়তে পারবি না, ছিঁড়ে যাবে। কথা শোন, এদিকে আয়। বস এখানে। এই নতুন জামা পাওয়ার জন্য তুই কামড়ানা করেছিলিস। এখন যদি জামাটা তুই ছিঁড়ে আনিস বা ময়লা করে আনিস, তাহলে তোর কপালে যে কি আছে তা মনে রাখিস। মা তুমি আজকেও বকবে একটা লাড্ডু খাওয়াও না এখন না, সন্ধ্যাবেলা। মা একটা তো চালাস, দাঁড়া। ঈশা, ঈশা, হ্যাঁ হয়েছে হয়েছে। আয়, তোকে জামাটা পরিয়ে দিই। দাঁড়া। জামাটা পরতে পারছিস না, আমাকে বলতে পারিস তো। আমি কি তোকে জামা পরিয়ে দিতে পারতাম না? হ্যাঁ? দাঁড়া যাচ্ছি। লাড্ডু খাবি? খাবি তো? বস, আমি আসছি। আস্তে আস্তে এবার আমার থেকে ছোট। ঈশা, কাজের চাপে তোর দিকে নজর দিতে পারিনি, তাই বলে তুই দিচ্ছে বলবি না বাবা? হ্যাঁ, আমি তো তোর আম্মি নই। আম্মিরা মনের কথা সব জানতে পারে। পানি খা। তুই না বুঝলে কি করে বুঝবো তোর কখন কি দরকার? হ্যাঁ, আমাকে বলবি তো মনের কথা? হ্যাঁ। মা
হিসাব কই গেলি আব্বা? হিসাব যায় ছেলেটা আজকে আসুন। সব বেরিয়ে আয়। বেরিয়ে আয়। তোর আব্বু চলে গেছে। তোর জামাটা খোল। হ্যাঁ? তোর জামাটা খোল, খুলে আমারটা পর। তোর কি হবে? তুই কি করবি? তাড়াতাড়ি কর, নয়তো তোদের কোনো রক্তটা পড়বো। জামা অদল বদল। কিন্তু তাকে শুনলে না কি হবে? তোমাদের তো আমার পেটাবে। নিশ্চয়ই পেটাবে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি কর। তোরা জামা অদল করছিস, আমি দেখেছি। এই করে এখানে আয়। অমৃতা হিসাব জামা অদল বদল করেছে। ওরা পালিয়ে যাবে কোথায়? ওদের বাড়ি গিয়ে তোদের বাবা মাকে সব বলে দেবো। আচ্ছা বলছিস। হিসাব বন্ধুদের কাছ থেকে পালিয়ে কোথায় যাচ্ছ? আমার কাছে এসে দাঁড়াও। যা ভেবেছিলাম তাই হলো। তুমি আসল ঘটনা জানেন, শুধুমাত্র ভালোবাসার ভান করছে। হ্যাঁ, ঠিকই বলেছিস। চাচা, চাচা, বলো, অমৃতা হিসাব জামা অদল বদল করেছে। তাই নাকি? হ্যাঁ। বালি বৌদি, বালি বৌদি, বলুন হাসান ভাই। বাইরে আসুন। শুনিলাম অমৃত আমার কাছে আয়। কি হয়েছে হাসান ভাই? বালি বৌদি, আজ থেকে আপনার ছেলে আমার। হাসান ভাই, আপনি ছেলেকে দেখে উঠতে পারেন না, তা দুজনকে কি করে সামলাবে? বালি বৌদি, অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকেও পালন করতে রাজি আছি। গলির মুখে অমৃতর হিসেবকে ঢুকতে দেখে ভেবে নিলাম, দেখতে হবে ওরা কি করে। দেখলাম ওরা দুজনে জামা অদল বদল করছে। হিসাব অমৃতকে জিজ্ঞেস করলো, ছেঁড়া জামা দেখে তোর আব্বা যদি তোকে মারে তখন কি হবে? অমৃত কি বলবে জানেন? কি? আমার তো মা রয়েছে। কি খাঁটি কথা। তো আমায় শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। তাহলে আজ থেকে হিসাবকে আমরা অদল আর অমৃতকে অদল বলে রাখবো। অদল বদল। শেষ হলো 3 পড়ে এবং অদল বদল। আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমরা একটা নাটকের স্কুল চালাচ্ছি যার নাম হজবরলা স্কুল অফ ড্রামা। সেই সমস্ত ছেলে মেয়েরাই এখানে অভিনয় করেছে। শুধু তাই নয়, এটি যে নির্মাণ করেছে তারাও আমাদের এই নাট্য বিদ্যালয়েরই ছাত্র। তারা এখন বড় হয়ে গেছে, দায়িত্ব নিতে শিখেছে। আমি সেই কারণে তাদেরকে ডাকবো। সৌরভ বিশ্বাস যে নাট্যরূপ দিয়েছে, যে নির্দেশনা দিয়েছে অনিশ সাহা, এবং আলো করেছে আমাদের অর্ণব দত্ত। মঞ্চে মঞ্চে চলেছে। আমি হজবরলা নাট্য সংগঠনের সভাপতি সম্মাননীয় সুভাষ মৈত্র মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা অল্প সময় নেব, তারপরেই আরেকটি নাটক আজকে আছে উত্তরপাড়া অর্কিড প্রযোজিত দায়। হয়তো 10 মিনিটের জন্য আমরা একটু সময় নেব, আর এটি 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। সৌরভ, মঞ্চে এসো, আগে চলে এসো। আপনাদের এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে এই নাটকটি কয়েকদিন আগে, কত তারিখ হয়েছে অর্ণব, গোবরডাঙ্গা নকশায়
19শে জানুয়ারি এই নাটকটি আমন্ত্রিত হয়ে গোবরডাঙ্গা নকশায় অভিনীত হয়েছে এবং সেখানে উচ্চ প্রশংসিত হয়েছে। তারা যে সমস্ত সার্টিফিকেট দিয়েছিলেন আমরা সেগুলো হাতে তুলে দিচ্ছি। আমি অনুরোধ করব এগুলো আমাদের যিনি সভাপতি আছেন তিনি সবার হাতে তুলে দিন। আচ্ছা, আর পরিচয় করে দিই সবাইকে। হ্যাঁ, চলে এসো সৌরভ, চলে এসো সামনে। আচ্ছা, প্রথমে এই নাটকের নির্দেশক অনিশ সাহা, চলে এসো সামনে, চলে এসো। অনিশের প্রথম নির্দেশনার কাজ এটি। আর আলো করেছে অর্ণব কুমার দত্ত। অর্ণবের একটি আলোর প্রথম কাজ। এরা দুজনেই আমাদের এই হজবল্লা স্কুল অফ ড্রামার ছাত্র এবং নাট্যরূপ দিয়েছে সৌরভ বিশ্বাস। আচ্ছা, এর যে মেকআপ করেছে সেও আমাদের বিদ্যালয়ের ছাত্রী শ্রেয়া ব্যানার্জি। শ্রেয়া, চলে এসো মঞ্চে। শ্রেয়া ব্যানার্জি অনেক সিরিয়াল করছে এখন, আপনারা জানেন, ও তো ব্যস্তই থাকে, তবু এশিয়ার মধ্যেই ও এই রূপসজ্জার কাজ করেছে এবং শ্রদ্ধা রূপসজ্জার কাজ করেছে এবং অভিনয় করেছে। আচ্ছা, আর সৌরভ বিশ্বাস ও এই নাটকটার নাট্যরূপ দিয়েছে। আসলে একটি গল্প 10ম শ্রেণীতে পাঠ্য, এখনো 10ম শ্রেণীতে পড়ানো হয়। অর্থাৎ আপনারা জানেন যে একটি কাজ একই সঙ্গে করি, সেমিনার বা ওয়ার্কশপ আমাদের হজবরলা নাট্য সংগঠন করে থাকে, যে থিয়েটার এই শিক্ষা ক্ষেত্রে কি ভূমিকা নিতে পারে। অর্থাৎ শিক্ষণের ক্ষেত্রে থিয়েটার অনেক সহজ করে দেয় শিক্ষণকে। সেই কাজ করার জন্যই আমরা এরকম একটা পাঠ্য বিষয় বেছে নিয়েছি এবং আমাদের ধারণা যে এটা নাটকের মধ্যে দিয়ে দেখানোর ফলে একটা পাঠ করার চেয়ে অনেক বেশি কাজ এই নাটকের মধ্যে দিয়ে হয়। সেই কারণে 10ম শ্রেণীর একটি পাঠ্য যে অংশ সেটা বেছে নেওয়া হয়েছে এবং তারই নাট্যরূপ দিয়েছে আমাদের সৌরভ বিশ্বাস। এবার আমি সবাইকে অনুরোধ করবো যে ওরা ওদের নিজেদের নাম চিৎকার করে বলবে। দেবশ্রী দাস, অনিশ সাহা, প্রবলিত দাস, প্রণয় দাস, অর্ণব কুমার দাস। আচ্ছা, এইবার আমি সভাপতিকে অনুরোধ করবো অনুগ্রহ করে আপনি একজন করে দিয়ে দিন। ঋদ্ধি সরকার, রিজু মন্ডল, শ্রেয়ন সাহা, অরিজিৎ ভাওয়াল, অগ্নিভ সাহা, প্রিয়াংশু হালদার, খুব ভালো গান শোনালো আপনাদের। ঋতুরাজ গোস্বামী, শ্রদ্ধা দে, অরণ্য সরকার, অমিত কুমার নাহা, প্রণয় দাস, রোহিত চৌধুরী, কঙ্ক বিশ্বাস, অনিশ সাহা, অর্ণব দত্ত। এদের সবাইকে আমরা অভিনন্দিত করলাম। আপনারা সকলে করতালি দিয়ে ওদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় এই কামনা করবেন, ওদের শুভেচ্ছা আশীর্বাদ জানাবেন। শেষ হলো আমাদের হজবরলা স্কুল অফ ড্রামার নাটক 3 পড়ে এবং অদল বদল। আর আমরা 5-7 মিনিট সময় চেয়ে নিচ্ছি, তার মধ্যেই শুরু হবে নাটক। অর্কিড প্রযোজিত নাটক দায়, উত্তরপাড়া অর্কিড প্রযোজিত নাটক দায়, আর অল্প সময়ের মধ্যেই শুরু হবে।
আমি ওপরে ওখানে আমি নাট্যকার অত্যন্ত শ্রদ্ধার প্রাপ্য চন্দন সেন। চন্দনদার প্রতি অর্কিডের এবং আমার ব্যক্তিগতভাবে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে অর্কিড শুরু করতে যাচ্ছে আজ তাদের সফলতম প্রযোজনা দায়। কাহিনী শৈবাল মিত্র, নাট্যরূপ জগবন্ধু মুখোপাধ্যায়, রূপসজ্জা তাপস নন্দী, আলো প্রক্ষেপণে অনুপ দাস, শব্দ সুপ্রিয় গাঙ্গুলি ও প্রিয়াঙ্কা সাহা নতুন দিল্লি। মঞ্চ পরিকল্পনা, পোশাক পরিকল্পনা, আবহ এবং পরিচালনা সৌমিত্র মুখার্জি। একটি অনুরোধ, আপনারা আপনাদের কাছে রাখা ওই দূরভাষ যন্ত্রটিকে নিষ্ক্রিয় করে রাখবেন। অনুপমদা, আর কিছু দরকার লাগলে বলবে। তোরা বাড়ি যা, জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নে, পারলে বিকেলের দিকে একবার আসিস। এই চল চল চল, সব ঠিক হয়ে গেছে, চল বিকেলে আবার আসতে হবে, চল চল। দাদা, দাদা উঠুন দাদা, সকাল থেকে তো কিচ্ছু মুখে দেননি। আচ্ছা, এইভাবে থাকলে তো আপনার শরীরটা খারাপ হয়ে যাবে বলুন। আমার কিচ্ছু ভালো লাগছে না সীমা, কিচ্ছু ভালো লাগছে না। জানি দাদা, কিন্তু বাবা মা তো কারো চিরটাকাল থাকে না বলুন। সবই জানি সীমা, সবই বুঝি, কিন্তু কিন্তু আমার যে কি একটা অসহ্য কষ্ট হচ্ছে, আমি তা তোমাকে বলে বোঝাতে পারবো না। এতদিন জানতাম মা আছে, ইচ্ছে করলেই দেখতে পাবো, কিন্তু আজ সব শেষ সীমা, সব শেষ। সীমা, হ্যাঁ কি হলো দাদা? দেখো না, সকাল থেকে কিচ্ছু মুখে দেননি। এত করে একটু খাওয়ার কথা বলছি, কিচ্ছু খেতে চাইছে না, শুধু কেঁদেই চলেছে। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। দাদা, দাদা, দাদা ওঠো, যা হওয়ার তো হয়ে গেছে। বুঝতে পারছি খুব কষ্ট হচ্ছে তোমার। আপনি স্যার আসুন 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 আসুন। নমস্কার। নমস্কার। আমি অনুব্রত মণ্ডল, গড়িয়া থানা থেকে আসছি। সমর ঘোষাল কার নাম? কেন, কি ব্যাপার স্যার? আপনি কি সমর ঘোষাল? না, আমি অনুপম চট্টোপাধ্যায়, আমার পিস্তল দল হচ্ছে সমর ঘোষাল। তার মানে গিরিবালা দেবী আপনার পিসিমা? আগে হ্যাঁ। তার মৃতদেহটা কোথায়? তার মৃতদেহ তো অনেক আগেই দাহ করা হয়। দাহ করা হয়ে গেছে? হ্যাঁ। মাই গুডনেস, কেলেঙ্কারি করেছেন আপনারা। সমর বাবুকে তাড়াতাড়ি ডাকুন। কি ব্যাপার? আগে সমর বাবুকে ডাকুন। দাদা,
দাদা একটু তাড়াতাড়ি এসো তো সে ব্যাপারটা যা বলছি তাই করুন। আগে সমরবাবুকে দাদা ডাকুন। আসছে। দাদা এই তো দাদা এসছে। বসুন, বসুন। কি ব্যাপার অনু? আপনি আগে বসুন, আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে। জরুরি কথা? ইয়েস, জরুরি কথা। বলুন। ধীরে ধীরে সবই জানতে পারবেন। তার আগে আমাকে সমস্ত ঘটনাটা খুলে বলুন তো। এই কিসের ঘটনা বলুন তো? আমি জানতে চাইছি গিরিবালা দেবী কিসে মারা গেছেন, কোন ডাক্তার তার ডেথ সার্টিফিকেট দিয়েছেন, কারা কারা তার মৃতদেহ শনাক্ত করেছেন, আর শ্মশানে দাহ করার সময় কারা কারা উপস্থিত ছিলেন। এত সব কথা জানতে চাইছেন কেন? জানতে পারি কি? অফকোর্স, কারণ ব্যাপারটা অত্যন্ত গোলমেলে। তাই গোলমেলে? দেখুন, মানুষের আত্মীয় পরিজন মারা যায়, শ্মশানে তাদের দাহ করা, এটা খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু এই ঘটনাগুলোর মধ্যে যখন কোনো অস্বাভাবিকতা ঘটে, তখনই পুলিশকে দায়িত্ব নিতে হয় তার তদন্ত করা। অস্বাভাবিকতা? তার মানে কি স্যার? আমি বলতে চাইছি সমরবাবু, আপনার মার মৃত্যুকে ঘিরে এক অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যার জন্য দায়ী শুধু আপনি। আপনি কি বলতে চাইছেন অফিসার? আমি আমার মাকে খুন করেছি? আমি যে ঠিক তাই বলতে চাইছি, এ কথা আপনার মনে হলো কেন? আসলে আপনি যেভাবে পরের পর প্রশ্নগুলো করে যাচ্ছেন স্যার আসল ঘটনাটা কি সেটাই তো জানতে পারলাম না। সরি, এক্সট্রিমলি সরি। তদন্তের স্বার্থে সেটা এখনই বলা সম্ভব না। আচ্ছা, গিরিবালা দেবীর মৃত্যু সংবাদ প্রথম কে পেয়েছিলেন? দাদা থাকেন রূপনারায়ণপুরে, ওখানেই চাকরি করে। গিরিবালা দেবী কি সমরবাবুর কাছেই থাকতেন? হ্যাঁ, মা তো আমার কাছে। কি হলো, থামলেন কেন? বলুন, থামলেন কেন বলুন না, বলুন। শেষ বয়সে মা আমার কাছে থাকতেন না। ওই এক পরিচিত বৃদ্ধাশ্রমে মাকে রাখা হয়েছিল। আসলে নিরিবিলিতে একলা থাকাটাই মা পছন্দ করতেন। সেখানে তিনি ঠিক কত দিন ছিলেন? কতদিন? প্রায় 10 বছর। 10 বছর? হ্যাঁ। আপনার সঙ্গে আপনার মার শেষ দেখা কবে হয়েছিল? শেষ দেখা প্রায় 2 বছর আগে। 2 বছর আগে। 2 বছর। আপনাকে আমি জিজ্ঞেস করিনি। সরি স্যার। অনুপম চট্টোপাধ্যায়। 2 বছর আগে। আচ্ছা, হাসপাতালের মুখ থেকে গিরিবালা দেবীর ডেড বডিটা কি আপনি এনেছিলেন অনুপম বাবু? হ্যাঁ স্যার, হাসপাতালের মুখ থেকে পিসিমার বডিটা আমি নিয়ে এসেছিলাম, তারপরে দাদাকে জানানো হয়। আচ্ছা সমরবাবু। হ্যাঁ স্যার বলুন। রূপনারায়ণপুর থেকে এসে কি আপনি মার মৃতদেহ শনাক্ত করেন? হ্যাঁ স্যার। একটা কথা আমায় বলুন তো, গিরিবালা দেবী আপনার নিজের মা না সৎ মা? আপনি কি বলছেন অফিসার? গিরিবালা দেবী আমার গর্ভধারিণী মা, আমি তার একমাত্র সন্তান। ও, তাহলে মাকে নিজের কাছে না রেখে ওই বৃদ্ধাশ্রমে রেখেছিলেন কেন? আপনাকে তো আগেই বললাম স্যার, শেষ বয়সে নিরিবিলিতে একলা কোথাও কাল কাটাতে চেয়েছিলেন, তাই। কথাটা বোধহয় সত্যি বললেন না সমরবাবু, কথাটা সত্যি বললেন না। আমার মাথায় ঢোকে না আজকালকার ছেলেমেয়েরা বাপ মা বৃদ্ধ হলে কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আপনারা কি বোঝেন না কি অপরিসীম কষ্টে স্নেহে একজন মা তার সন্তানকে বড় করে তোলে? আচ্ছা সমরবাবু, এবার একটা কথা আমায় বলুন তো। হ্যাঁ স্যার বলুন। শ্মশানে দাহ করার আগে মার মুখটা ভালোভাবে দেখেছিলেন কি? তার মানে স্যার আপনি বলতে চাইছেন যে আমরা যাকে দাহ করেছি তিনি আমার পিসিমা নন? হ্যাঁ, আপনারা নিঃসন্দেহ তো। উচিত করে বললে না কেন যে তোমরা পিসিমার দেহটাই দাহ করেছো? দেখো সীমা, ধাঁধা যেমন আছে তার উত্তরটাও আছে। সেই উত্তরটা তুমি যতক্ষণ না জানতে পারছো ততক্ষণ তুমি শুধু ছটফট করে যাও। ধাঁধার উত্তরটা তো আমাকে জানতেই হবে। আচ্ছা অনু, হ্যাঁ বলো। তুমি আর দাদা দুজনেই তো মৃতদেহ সৎকার করেছো। হ্যাঁ। তাহলে তোমাদের মধ্যে যদি কোনো সন্দেহ না থাকে তাহলে তো নিঃসন্দেহে বলা যায় যে তোমরা পিসিমার দেহটাই দাহ করেছো। তো প্রবলেমটা কোথায়? আরে অনু, হ্যাঁ বলো। বলছি পুলিশ কি আমাদের অ্যারেস্ট করতে পারে নাকি রে? করতেই পারে। বাঘে ছুলে 18 ভাগ, পুলিশে ছুলে কিন্তু 36 ভাগ। এই অনু অনু শোনো শোনো শোনো, বলছি এই বিষয়টা নিয়ে মানে কাকার সঙ্গে আলোচনা করলে হয় না? মানে কাকা তো হাইকোর্টে আছেন, তাই। আরে বাবা, তার কাছে যাবেটাকে শুনলে না পুলিশ কি বলে গেল যে বাড়ির বাইরে যাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে,
ও নিয়ে তোমাদের কাউকে মাথা ঘামাতে হবে না, কাকার কাছে আমি একাই যাবো। তুমি হ্যাঁ, যাবে? কাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু শান্ত হয়ে বসুন, আমি দেখি না গিয়ে কি হয়, ঠিক আছে? আমি যাই, তারপর আমি দেখছি কি হয়। হ্যাঁ, তুই কি বলছিস শোনু? আমি তো ভেবেই কোনো কুল কিনারা পাচ্ছি না রে। অনু, দরজাটা একটু বন্ধ করো। দাদা, আপনি একটু নিশ্চিন্তে থাকুন, আমি যাই, দেখছি কি তুমি হয়। যাচ্ছ, সাবধানে যেতে হবে। হ্যাঁ, সাবধানে যেও। আর চিন্তা করবেন না, আমি আসি, কাকার সঙ্গে আলোচনা করে দেখছি কি হয়। তো দরজাটা অ্যারেস্ট, চাকরি বাকরি নিয়ে গন্ডগোল কি যে হচ্ছে। দাদা একবার ভেবে দেখো তো, কি রে কোথাও কোনো খিচ লাগছে কিনা? খিচ? হ্যাঁ, খিচ মানে? মানে ওই পুলিশের কথা মতন কোনো অস্বাভাবিকতা। দেখ অনু, মৃত্যুর 48 ঘন্টা পরে আমি মার মৃতদেহটা দেখি। ওই ঢাকা দেওয়া সাদা কাপড়টা সরিয়ে যখন দেখলাম, তখন মার মুখটা না সামান্য ফুলে উঠেছিল রে। মৃত্যুর 48 ঘন্টা পর মৃতদেহ ফুলে উঠতেই পারে, এতে কোনো কিছু প্রমাণ করা যায় না। কি প্রমাণ করতে চাইছিস তুই? এই বিপদ থেকে বেরোনোর একটা রাস্তা খুঁজছি। কোনো রাস্তাই নেই। রাস্তা খুঁজছি, কোনো রাস্তাই নেই। তোর আর কি? বিপদ যদি কিছু হয় সে তো আমারই হবে, অথচ প্রথম ভুলটা করেছিলিস কিন্তু তুই। মানে 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 আর কি? মগ থেকে মৃতদেহটা এনেছিলিস তুই, আর ভুলের সূত্রপাত সেখান থেকেই। হ্যাঁ, আমার মনে হয়েছিল এটা পিসিমার বডি। কি বললি? কি বললি? মনে হয়েছিল? হ্যাঁ, মনে হয়েছিল। শুধু মনে হওয়ার উপর নির্ভর করে এমন একটা কাণ্ড করলি যে তুমি এইভাবে কথা বলছো কেন দাদা? বলবো তো কি করবো? বলবো তো কি করবো? পারবি তুই পুলিশের কাছে স্বীকার করতে? বলতে পারবি যে সমস্ত ঘটনাটা ঘটেছিস তুই? দাঁড়াও মানে, তার মানে তুমি বলতে চাইছো যে সব দোষ আমার, তোমার কোনো দোষ নেই? বলতে চাইছি না, বলছি। মর্গে যাবার আগে আমাকে ডাকতে পারতিস, তাহলে হয়তো এই অঘটনটা ঘটতো না। 2 বছর তুমি পিসিমার সাথে কোনো যোগাযোগ রাখোনি। তার মৃত্যু সংবাদ পেয়ে তুমি যে আসবে সেটা আমি ভাবতেও পারিনি। তাই বাধ্য হয়ে আমি পিসিমার বডিটা ওয়াক থেকে নিয়ে এসেছিলাম। ও, সব দোষ এখন আমার উপর চাপাতে চাইছিস শুনু? ঝগড়া অশান্তির জন্য আমি দায়ী। আচ্ছা দাদা, ওই টুকুরকে ভালোভাবে মানুষ করার ক্ষেত্রে তোমাকে একটা ছেলে সেটা কি মানে? মায়ের অতিরিক্ত আদরে টুকুরটা ক্রমশ বেড়া হচ্ছে। দীপার কথা তো একটা শোনেই না, আমাকেও একটা মানে না। ঠাকুমারা নাতিদের একটু বেশি আদর দেয়, এটা চিরকালীন নিয়ম। বাবা, তুই বুঝতে পারছিস না, আজকালকার লেখাপড়া স্ট্যান্ডার্ড অত্যন্ত হাই। সেখানে দীপা একটু শাসন করতে গেলে মা সেখানে এমন একটা ক্রিয়েট করে যার ওরা আজীবন সহ্য হচ্ছে। আরে বাবা, এইসব সমস্যাগুলো বাড়িতে সবাই মিলে বসে মিটিয়ে নিয়ে তো পারো। বার বলেছি যে দেখো, দীপা ওর সন্তানকে যেভাবে মানুষ করতে চায় মানুষ করতে দাও না। কিন্তু মা আমার কথা শুনতে চায় না, একটু শাসন করতে গেলে সেখানে ইন্টারফেয়ার করে। তাহলে এখন তুমি
হায় আল্লাহ, নিজের আপনিকেই আমি চিনতে পারিনি। জানেন, 2 বছর আগে হজ থেকে ফেরার সময় আবু ধাবিতে আমার কাছে গেছিল আপনি। মুখ ফুটে না বললেও মৃত্যু আমার কাছে থাকতে চেয়েছিল। কিন্তু এত বড় অঘটন দিয়ে পড়লে আমি কল্পনা করতে পারিনি। আমার ওই চেনার ছেলে সমবরণ, আমার আপনি আর আপনার মা সামনে রেখেছে, নিশ্চিন্তায় যেতে পারলো না। আমার অন্তিম স্থানে পৌঁছে যাবে। আমি আপনি তো দুনিয়ার কেউ, হাজার চেষ্টা করেও তার পথ রোধ করতে পারবো না। আপনি আর না করতে পারবেন সমবরণ। আপনার আর অনুভব বাবুর অনিচ্ছাকৃত ভুল আমার আপনি ক্ষমা করে দেবে, এ ক্ষমা করে বলতে পারি। দাদা তুমি রাজি হয়ে যাও বাবা, তুমি মেনে নাও, মেনে নাও বাবা, দাদা দাদা মেনে নাও, রাজি হও দাদা, দাদা 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 তো দাদা তুমি মেনে নাও দাদা। তবে তবে তাই হোক। Congratulations, Mr. Somodar. I proud about you. দাঁড়ান, দাঁড়ান। আমিও যাবো। আমার মায়ের কবরে এক মুঠো মাটি তো আমাকেও দিতে হবে। দাদা, এই সিদ্ধান্তটা নিতে তোমার এত সময় লাগলো? আমাকে আমাকে নিয়ে যাবেন না মিস্টার জওয়ান, তুমি আমাকে আমাকে নিয়ে যাবেন না? তুমি একা যাবে কেন দাদা? তুমি একা যাবে কেন? আমরা সবাই যাবো তোমার সাথে। যাবি না? আমরা সবাই যাবো। নিশ্চয়ই যাবেন সমরবাবু। আপনি গেলে তবেই তো আপনার মায়ের স্বাস্থ্যের আসরে এক প্রজা ফুল নিয়ে যাওয়ার সাহস পাবো। শেষে উত্তরপাড়া অর্কিড প্রযোজিত নাটক দায় আমরা ভজবরগাঁও নাটক সংগঠনের পক্ষ থেকে এই নাটকটাকে আমরা সম্মাননা জ্ঞাপন করব। সম্মাননা জ্ঞাপন করবেন আমাদের দলের কার্যকরী সমিতির সদস্য শ্রী অরুণেশ রায়। শ্রী অরুণেশ রায় আমাদের ভজবরগাঁও নাট্য দলের কার্যকরী সমিতির সদস্য অরুণেশ রায়, তিনি সৌমিত্র মুখোপাধ্যায়কে সম্মাননা জ্ঞাপন করছেন ভজবরগাঁও নাট্য দলের পক্ষ থেকে। এবারে সংস্থাটাকে বলবো পরিচয় করে দিন আমাদের সঙ্গে। প্রথমে জিজ্ঞেস করি আপনাদের নাটক কেমন লাগলো? ভালো লেগেছে তো থেকে? আপনাদের ভালো লাগলে আমাদের প্রচেষ্টা সার্থক, কারণ আমরা এখন রেস পাচ্ছি না, পরপর এই শোগুলো করে যেতে হচ্ছে। তো আমরা গত পরশুও করেছি, আজকে করছি, আবার সামনের মাসে শুধু মাধ্যমিকের পরীক্ষার জন্য একটু বিশ্রাম, আবার 28 তারিখের সময় দুটো পরিচয় করিয়ে দিই। হলে লাইটটা দিক প্লিজ, হলটা পুরো অন্ধকারে একদম। একটু হলে লাইটটা দিন প্লিজ, দর্শকরা যাতে দেখতে পায় না। আমরা কম্পন চক্রবর্তী, অমর সরকার, আর আমি নাটকটির পরিচালক এবং অভিনেতা পুলিশের ভূমিকা দেখেছেন সৌমিত্র মুখার্জি। এই নাটকটা সফলতার পেছনে পরিচালকের সামান্য ভূমিকা থাকে। এই ধরনের এই মানের অভিনেতা অভিনেত্রী যখন একটা অভিনয় করাই আমি, তখন আমার কাজটা খুব সহজ হয়ে যায়।
যায়। আমরা খুব গর্ব করছি যে আজকে আমরা কোথায় এসেছি, সেই কিংবদন্তি নাট্যকার চন্দন সেনের জায়গায়, কিংবদন্তি মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর জায়গায়। সত্যি একটা গর্ব করার জায়গা হচ্ছে চাকদা হল। আমরা সত্যি এই চাকদা হজবরলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই আমাদের এই নাটকটা মঞ্চস্থ করার সুযোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা এই নাটকটা উপভোগ করেছেন, ভালো লেগেছে জেনে আমাদের ভালো লাগলো। আশা করি আগামী বছর যদি আমরা আবার আমন্ত্রণ করার সুযোগ আমাদের আমন্ত্রণ করা আমরা নিশ্চয়ই আসবো। পরবর্তী ক্ষেত্রে আমাদের প্রস্তুতির পথে আছে নাটক থানা থেকে আসছি, আমরা প্রস্তুতি করছি। যদি সুযোগ থাকে নিশ্চয়ই আসবো। এবং এই নাটকটা সর্বাঙ্গী সফলতার জন্য এনারা কিন্তু সবাই ভাবে হাতে হাত মিলিয়ে অভিনয়টা করেছেন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। ধন্যবাদ সকলকে হজবরল নাট্য সংগঠনের পক্ষ থেকে। আজকের মতো শুভরাত্রি। আগামীকাল হজবরল প্রযোজিত নাটক রাত ভৈরব, আগামীকাল হজবরল প্রযোজিত নাটক রাত ভৈরব, আগামীকাল ঠিক 6:30টায় হজবরল প্রযোজিত নাটক দেখতে পাবে। শুভরাত্রি। শুভ খবর রাখবে।